দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতির গতি প্রকৃতি এবং কোন দিকে যাচ্ছে আসলে রাজনীতির হালচাল তা নিয়ে বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি। আমাদের সঙ্গে বরাবরের মতোই রাজনীতিবিদ এবং অতিথিরা যুক্ত হন। আজকে আমরা মূলত কথা বলতে চাই জাতীয় ঐক্য নির্বাচন এই শিরোনামে। আমরা জানি যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে মুক্তির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সার্বিকভাবে বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই সম্ভাবনা এবং সুযোগ আমরা আসলে কতটা কাজে লাগাতে পারছি, সেই প্রশ্নে আমরা আসলে জাতীয় ঐক্যের জায়গা কতটুকু নিশ্চিত করতে পারছি, সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। এই অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতায় আছেন RICL TMX বার। আমরা পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল JSD। স্বাগত জানাচ্ছি শহীদুদ্দিন মাহমুদ স্বপন। একই সঙ্গে আছেন ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে আসলে যে প্রশ্নটি রাখতে চাই, জাতীয় ঐক্য নির্বাচন দর্শকদের বলছিলাম এই শিরোনামে আমরা যদি আজকের আলোচনার প্রসঙ্গে আসি, শুরুতেই ফজলে হুদা বাবুল আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা আসলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেখানে যে সম্ভাবনার কথা আসলে বলছি, সেখানে আমরা দেখেছি সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেখেছি 15টি রাজনৈতিক সংগঠনের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। সার্বভৌমত্বের জায়গায় আমরা যেন জাতীয় ঐক্যের জায়গায় আসলে একমত থাকি। একইভাবে আসলে রাজনৈতিক মাঠেও আমরা আসলে সেই ঐক্য যদি নিশ্চিত করতে পারি তাহলে হয়তো আমাদের এই গণ অভ্যুত্থানের লক্ষ্য কাজে আসবে। সব মিলিয়ে আসলে জাতীয় ঐক্যের জায়গাটি কেমন দেখছেন? আমরা দেখেছি ভারতের যে প্রোপাগান্ডার বিষয় নিয়ে আমরা যতখানি আসলে সরব ছিলাম, সেই জায়গাটাই ঐক্যের প্রশ্নে আসলে আমরা কোথায় অবস্থান করছি বলে মনে করেন? ধন্যবাদ কামরুজ্জামান ভাই। সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা। আপনি ঠিকই বলেছেন যে আমাদের জাতীয় ঐক্য কোন জায়গায়, আমরা এই জাতীয় ঐক্য নিয়ে কোথায় যাব, বা বর্তমান পরিস্থিতিতে আমাদের জাতীয় ঐক্য আসলে আছে কিনা, দৃশ্যমান কিনা। দেখুন, জাতীয় ঐক্য বাংলাদেশে আমরা 71-এ মুক্তিযুদ্ধের সময় দেখেছি জাতীয় একতাবদ্ধ, আমরা 90-এ দেখেছি জাতি একতাবদ্ধ, আমরা 24-এ দেখেছি জাতি একতাবদ্ধ, সর্বশেষ দেখলাম রাজনীতিবিদরা একতাবদ্ধ। সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো আলোচনায় বসলেন, তখন দেখা গেল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, প্রোপাগান্ডার বিরুদ্ধে, মিডিয়ার বিরুদ্ধে এবং ভারতে আমাদের সীমান্তে আমাদের বাংলাদেশি ভাইদের হত্যা করার বিরুদ্ধে সবাই একমত। এখানেও আমরা জাতীয় ঐক্য দেখেছি। এখন সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ বরাবরই একতাবদ্ধ। বাংলাদেশের বৈশিষ্ট্যটাই হচ্ছে বাংলাদেশ কখনো মুসলমানদের দেশ না, বাংলাদেশ কোনোদিনও হিন্দুর দেশ না, বাংলাদেশ কোনোদিন বৌদ্ধ, খ্রিস্টান বা আদিবাসী বা পার্বত্যের দেশ না। বাংলাদেশ হচ্ছে বাংলাদেশিদের দেশ এবং এই সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একতাবদ্ধ এবং এটা আমরা অতীতেও দেখেছি, আমি মনে করছি বর্তমানেও আছে, তবে ভবিষ্যতেও থাকবে। এবং সেই থাকবার আয়োজন কতটুকু এই বর্তমান উপদেষ্টা মণ্ডলীরা করতে পারবেন, অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সফলতা করবে, সব কিছু নির্ভর করবে জনগণের প্রত্যাশা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা অর্পণের মাধ্যমে আমার মনে হয় যে আমরা একটা জাতীয় ঐক্যের দিকে এগিয়ে যাব। জি, অনেক ধন্যবাদ ফজলে হুদা বাবুল। আমরা শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছেও একই বিষয়ে একটু জানতে চাইবো যে জাতীয় আমরা সার্বভৌমত্বের বিষয়ে, জাতীয় নিরাপত্তার বিষয়ে যে জাতীয় ঐক্যের কথা বলছি, একই সঙ্গে রাজনীতিবিদদের কথা শুনলে মনে হয়, রাজনৈতিক দলগুলোর কথা শুনলে মনে হয় যে এই মুহূর্তে দ্রুত নির্বাচন প্রয়োজন, গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান, গণতন্ত্রের উত্তরণের কথা তারা বলছেন। আবার অন্যদিকে সংস্কারের প্রয়োজনীয়তাটাও আসলে ঘুরে ফিরে আলোচনায় আসছে। সেই অগ্রাধিকারের জায়গায় গিয়ে কোথাও কি মনে হচ্ছে যে কনফ্লিক্ট হচ্ছে, যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারকে বেশি অগ্রাধিকার দিচ্ছে, নির্বাচনকে কম অগ্রাধিকার দিচ্ছে? সেই জায়গাটি নিয়েও আমাদের বোধহয় একটা ঐক্যের জায়গা প্রয়োজন। সেই ঐক্যটা কি আমরা নিশ্চিত করতে পারছি? ধন্যবাদ আপনাকে ফজলে হুদা বাবুল ভাই, আপনাকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হওয়ার বিষয়টি বাবুল ভাই আলোচনা করেছেন। আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য যে ঘটনা প্রেক্ষিত তৈরি হয়,
সেই ঘটনার প্রেক্ষিতে জাতীয় ঐক্য তৈরি হয়ে যায় যাদের মধ্যে। এটি কোনো রাজনৈতিক দলসমূহের মিলিত কোনো ঐক্য না, বা এটি কোনো দলিল বা মানে কোনো দফা নিয়ে কোনো জাতীয় ঐক্য তৈরি হয় না। আমরা ৭১-এর কথা বলি, আমরা ৯০-এর কথা বলি, আমরা ২৪-এর কথা বলি, তো সেটি তৈরি হয়েছে এবং সেই মধ্য দিয়ে মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র তৈরি করবার একটা স্বপ্ন তৈরি হয়েছে। সেই বিষয়টা পরে বলছি। ভারতীয় বা প্রতিবেশী দেশের যে আধিপত্যবাদ বা গত ১৫.৫ বছরের যে সমতাহীন যে সম্পর্ক তৈরি করবার পতিত সরকার ক্ষমতা থাকবার জন্য এবং জনগণের সম্মতি ছাড়া যেহেতু তিনি ক্ষমতায় ছিলেন এবং সেই জন্য তার প্রতিবেশী রাষ্ট্রের সহায়তা দরকার, সমর্থন দরকার, সেই কারণেই এক ধরনের বৈষম্যমূলক একটি আন্তঃসম্পর্ক তৈরি হয়েছে। তার মধ্য দিয়ে এটি যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো, তখন প্রতিবেশী দেশের সরকার সেটিকে গ্রহণ করবার ক্ষেত্রে বা সেটিকে ধারণ করবার ক্ষেত্রে তারা প্রস্তুত ছিল না। যার কারণে তাদের যে আগ্রাসী প্রপাগান্ডার কথা বলছি এবং তাদের যে বক্তব্যগুলো আমরা দেখেছি, সেগুলো একটি স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে আমাদের জন্য অত্যন্ত মর্যাদাকর ছিল এবং তার বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য যে প্রয়াস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছিলেন, এবং সেটি আমি মনে করি এর মধ্য দিয়ে আমাদের পুরো জাতির ঐক্যবদ্ধতার যে প্রতিফলন ঘটানো হলো, এর মধ্য দিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং যারাই আমাদের উপরে আগ্রাসী চিন্তা করবে বা চিন্তা করতে চাইবে তাদের কাছে একটি মেসেজ আমরা দিতে পেরেছি এবং এর মধ্য দিয়ে আমি মনে করি এটা সফল হয়েছে এবং আমরা সেই অনুষ্ঠানে অংশীজন ছিলাম। যেই কথাটি হচ্ছে বহিঃশত্রু অথবা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্যের বিষয়ে যেমন একটি ধারণা, আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে সেটি আরেকটি ধারণা, যেটি আপনি বলছিলেন যে একটি নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন, সংস্কারের বিষয়, নির্বাচনের বিষয়, সেগুলা কোথাও মিল অমিল তৈরি হয়েছে কিনা। এটি আমি বলতে চাইব এইভাবে, যেই স্বপ্নটা ছাত্রদের তৈরি করেছেন, ছাত্ররা তৈরি করেছেন, আমরা রাজনৈতিক দলসমূহ কিন্তু দীর্ঘ সময় ধরে বাংলাদেশটিকে শুধু একটি নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে দিয়ে নিয়ে যাওয়ার কথা বলছিলাম না। আমরা বলছিলাম যে শাসককে বদলাবো, আপনারা একই সাথে শাসন ব্যবস্থাকে বদলাবো, সেটি রাজনৈতিক দলগুলোর বক্তব্য ছিল। আমরা পতিত স্বৈরাচারের নাগপাশ থেকে মুক্তির লক্ষ্যে আমরা যে এক দফা তৈরি করেছিলাম, বিএনপি সহ, গণতন্ত্র মঞ্চ সহ আমাদের দল যেসব সবাই মিলি, এই এক দফার ভিতরে কিন্তু শাসককে হটানোর পাশাপাশি রাষ্ট্র সংস্কারের কথাটা বলা আছে। সুতরাং এটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ছাত্রদের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটি যেইভাবে আরও বেশি সামনে আসলো এবং ছাত্ররা যখন বলল যে দেশটি কারো বাপের নয়, এর মধ্য দিয়ে এটি বোঝানোর চেষ্টা করছে যে প্রক্রিয়ায় বাপের দেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যে পদ্ধতিতে বাংলাদেশের মানুষকে দুর্বৃত্তায়িত শাসনে পতিত করা হয়েছে, সেটি আর বাংলাদেশে করতে দেওয়া যাবে না। তো তাহলে সেই জন্য কী দরকার? সেই জন্য রাষ্ট্র সংস্কারটা দরকার। এখন সংস্কার কতটা আগে, কতটা পরে, নির্বাচনটা কতটা সময়, এই নিয়ে আমাদের রাজনৈতিক দলসমূহের ভিতরে কিছুটা ভিন্নতা তো আছে, আপনি দেখছেন। এটিকে আমি বিভাজন বলছি না, ভিন্নতা আছে, কিন্তু লক্ষ্যটা একটা, সেটি হচ্ছে যে আমরা এমন একটি ব্যবস্থাপনা তৈরি করতে চাই, সেই ব্যবস্থাপনা কতটুকু অন্তর্বর্তীকালীন সরকার করবেন সেটি রাজনৈতিক দলসমূহের ঐক্যমতের ভিত্তিতে হবে। যেই প্রক্রিয়াটা চলমান, সংস্কার কমিশনগুলো রিপোর্ট পেশ করার পরে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে এবং সংলাপে যেটুকু ঐক্যমত তৈরি হবে এই অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কারগুলো করবার, সেটি আমরা করতে চাই। এবং আর যেই সংস্কারের যে প্রস্তাবনাগুলো তৈরি হবে, তারা যদি এটা ন্যাশনাল একটা দাবিনামা তৈরি করতে পারে যে এই সংস্কারগুলো জনগণ চাচ্ছেন, সেটি পরবর্তী নির্বাচিত সরকার সেই কাজটি করবে। একটা কথা পরিষ্কার, সেটি হচ্ছে যে পুরনো পথে, পুরনো পদ্ধতিতে, পুরনো জায়গায় বাংলাদেশকে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। আর এটি যদি আমরা ফিরিয়ে নিতে চাই বা কেউ যদি চেষ্টা করি, বাংলাদেশের ছাত্র জনতা, জনগণ মানবে না। আজকে জনগণ অভ্যুত্থান হয়েছে, ভবিষ্যতে বিপ্লব হবে। কিন্তু আমরা দেখি যখন জাতীয় ঐক্য নিয়ে কথা বলছি, তখন দেখতে পাচ্ছি ছাত্রদল যখন বৈঠক করছে, সেখানে হয়তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপস্থিতি নেই, আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন বৈঠক করছেন, সেখানে হয়তো ছাত্রদলের উপস্থিতি নেই। এই যে এক ধরনের সমন্বয়হীনতা,
বা দূরত্ব, সেই দূরত্ব একদিকে দেখছি, আবার অন্যদিকে জাতীয় ঐক্যের কথা আমরা বলছি, জাতীয় ঐক্যটা আসলে প্রয়োজন। সেই জায়গাটি নিয়ে আপনার কাছে মনে হয় কিনা যে আমরা আসলে জাতীয় ঐক্যের মতো আমাদের পরিস্থিতি পরিবেশ সেটি আছে, বা নাকি সমন্বয়হীনতাটাই দৃশ্যমান? না, সংস্কারের প্রশ্নে আমাদের যে মানে জাতির ভেতরে আকাঙ্ক্ষাটা আছে, আমাদের রাজনৈতিক দলসমূহের ভেতরে ভিন্নতা জায়গা তো কিছুটা আছে, সেটা আমি বলছি, কিন্তু এই আকাঙ্ক্ষা জনগণের ভেতরে যেহেতু আছে, আমি এটিকে জাতীয় ঐক্যই বলতে পারি, কারণ জনগণ এটা প্রত্যাশা করে। আপনি খেয়াল করে দেখবেন আজকে যেই অবস্থা বিরাজ করছে, একটি 15.5 বছর ভোট নাই, 3টি নির্বাচন হয় নাই, জনগণের ভিতরে মুখিয়ে থাকবার কথা শুধু ভোটের জন্য, সেই ভোটের ব্যাপারে জনগণ কিন্তু অতটা মুখিয়ে নাই। তারা মনে করে যে একটি সিস্টেমের বদল হওয়া উচিত, একটি পরিবর্তন হওয়া উচিত, এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে যে নির্বাচনটি হবে তার মধ্য দিয়ে যারা ক্ষমতাসীন হবে তারা আর পুরনো পদ্ধতিতে ফিরতে পারবে না। সে আকাঙ্ক্ষার জায়গাটা আজকে কিন্তু একটা ঐক্যমত্য আছে। এখন এই পথটি হাঁটবার জন্য, চলবার জন্য, ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের চিন্তাভাবনা আছে, কথা আছে, তাদের নিজেদের হিসেব নিকেশের বিষয় আছে, সেগুলোর কিছু ভিন্নতা দেখছে না, আমিও দেখছি, আপনিও দেখছেন। কিন্তু আমি মনে করি এটি বিভাজন নয়, এটিকে ভিন্নতা হিসেবে দেখতে চাই, কারণ যার যার রাজনৈতিকভাবে তাদের লক্ষ্য আছে, নির্ধারণ করা আছে। চূড়ান্ত কথা যেটি হচ্ছে, সেই লক্ষ্যটা পৌঁছানোর জন্য জাতির যে ঐক্যমত্যটা তৈরি হয়েছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই লক্ষ্যে পৌঁছাবার ক্ষেত্রে আমাদের সকলকে, সকল অংশীজনকে এবং সকল সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র, শ্রমিক, জনতা, রাজনৈতিক দলসমূহ, সমাজশক্তিসমূহ, সকলকে আরও বেশি যত্নবান হওয়া উচিত। কারণ আমরা সকলেই বলছি যে এই সুযোগ হাতছাড়া হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। যদি আমরা সকলেই কথা বলে থাকি তাহলে ঐক্যমত্য আছে, আমরা সুযোগটা হাতছাড়া করতে চাই না, হাতছাড়া যেন না হয়, সেই ক্ষেত্রে সকলে যত্নবান হবে। অনেক ধন্যবাদ শহীদুদ্দিন মাহমুদ স্বপন। আবারও আসবো আপনার কাছে। আমরা ফজলে হুদা বাবুল আপনার কাছে আরেকবার আসতে চাই, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আমরা যখন জাতীয় ঐক্য নিয়ে কথা বলছি, মোটা দাগে আমরা দেখি যে কখনো কখনো নানা রকম আলোচনা রাজনীতির মাঠে আসলে হয়ে থাকে। আমরা দেখেছি যে জাতীয় সরকারের একটি গুঞ্জন চাউল রয়েছে মাঠে। এই বিষয় নিয়ে আপনার কিছু বলবার আছে কিনা? দেখুন, রাজনীতিতে কথা থাকবে, কথার পিঠে কথা থাকবে, মত থাকবে, দ্বিমত থাকবে, মত পার্থক্য থাকবে, আবার একটা সমাধানও থাকবে। আর এটার নামই হচ্ছে রাজনীতি। রাজনীতি কোনো a+b মানে একেবারে ইকুয়াল টু a² + 2ab + b² এরকম কোনো কথা আপনার রাজনীতির সমীকরণে হয় না। তারপরও বলছি, যেটি আপনি বললেন যে জাতীয় ঐক্যমতের সরকার, দেখুন এই কথাটিও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহু আগে বলে রেখেছেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমরা একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকার করব। আপনি নিশ্চয়ই এটা আপনার মনে আছে, সেটি অবশ্যই প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে যে ধোঁয়াটা তোলা হয়েছে, এটি আমি এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও মনে করেন যেটি একটা ষড়যন্ত্রের অংশ বটে। দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমস্ত রাজনৈতিক দল মিলে সমর্থন দিয়ে এবং সংবিধানের একটা ধারার অধীনে সংবিধান সমুন্নত রেখে তারা অন্তর্বর্তীকালীন সরকারে এসছেন। সংস্কারের কথা যদি বলেন, সংস্কার তো বাংলাদেশে এত বেশি দরকার যে আমি তো বলি যে মসজিদ থেকে শুরু করে আমাদের পার্লামেন্ট পর্যন্ত সমস্ত জায়গায় সংস্কার দরকার। শিক্ষক বলেন, পেশাজীবী বলেন, সাংবাদিক বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলেন, এমন কোনো পেশার মানুষ নেই যেখানে সংস্কারের প্রয়োজন নেই। কিন্তু এই সংস্কার তো তাহলে কত বছরে হবে? 25 বছর, 50 বছর? এই প্রক্রিয়া তো এভাবে চলতে পারে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ যেটি আমরা মনে করি সেটি হচ্ছে, আমাদের প্রশাসনিক সংস্কার, যে প্রশাসনের যে মানুষগুলো এই প্রশাসনিক যন্ত্র ব্যবহার করে এই ফ্যাসিজম কায়েম করেছে, সেটার জন্য তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং স্বচ্ছ ইলেকশনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য সর্বজন। শোনেন, একটি কথা বলি, গত 15 বছরে যারা নতুন ভোটার হয়েছে তারা কিন্তু কোনোদিন ভোট দেয়নি। আর যারা ভিন্ন মতের মানুষ ছিলেন এদেশে, আমার তো মনে হয় সেটা 70% ছিল এককালের পরিসংখ্যান। আমার মনে হয় এই মুহূর্তের বা 1 বছরের আগেরও পরিসংখ্যানীরা 9%ও তাদের ছিল না। আমি বলতে যাচ্ছি যে
জাতীয় পার্টি এবং 14 দল এবং আওয়ামী লীগ মিলে। তো এমন একটা পরিস্থিতিতে মানুষ কিন্তু ভোট দিতে পারেনি। প্রত্যেকটা মানুষ কি চায়? ক্ষমতা চায়। আর সাধারণ মানুষের ক্ষমতা কতটুকু জানেন? 5 বছর পর আমি একবার আঙ্গুলে ছাপ দিব, এটা তার ক্ষমতা। বিএনপিও তো এখন সেটাই চাচ্ছে। সেটি বিএনপি চাওয়ার সাথে আমি বলছি না, এখানে টকশো আমি বিএনপির প্রতিনিধি হিসেবে বলছি না আপনাকে, আমি বলছি এটা জনগণের আকাঙ্ক্ষা এবং তারই মাধ্যমে সেই সংস্কারটুকু করবার জন্য যেটুকু প্রশাসনিক সংস্কার, যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যেটুকু সংস্কার এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠন হয়েছে, এসব করতে আমার তো মনে হয় না 2 মাস 4 মাস এর বেশি লাগবার কথা। কাজেই আপনি দেখেছেন বিচারপতি শাহাবুদ্দিন, এটা বাইরে থেকে মনে হয়, কিন্তু যারা হয়তো করছেন তাদের কাছে না, ইতিপূর্বে উদাহরণ আছে আমাদের হাতে। 90-এ কিন্তু আমরা একটা আন্দোলন, গণ অভ্যুত্থানের মাধ্যমেই কিন্তু আমরা একটা সরকার গঠন করেছিলাম। সেই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ কিন্তু এত সময় নেন নাই। কিন্তু এখন তো 2024 প্রেক্ষাপট একটু, হ্যাঁ, প্রেক্ষাপট আরো সুবিধাজনক আমি মনে করি, কারণ মিডিয়ার বদৌলতে এখন প্রত্যেকটা মানুষ, গ্রামের একটা মানুষ এখন সাংবাদিক, তার হাতেও একটা স্মার্টফোন। তো কাজেই আমার মনে হয় যে এখন সংস্কার করবার আরো দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, আরো দ্রুত সবকিছু, প্রযুক্তি মানুষকে আরো কাছে নিয়ে এসেছে। কাজেই আমার কাছে মনে হয় না যে এই সংস্কারের জন্য এতদিন, যেটা ছাত্রদের যে দাবি। আপনাদের কাছে কি মনে হয় যে খুব দ্রুত আসলে এটা 6 মাসের মধ্যেই নির্বাচন হয়ে যাওয়া উচিত এরকম? দেখুন, আমাদের কি মনে হয় তার চেয়ে বড় কথা হচ্ছে জনগণ কি ভাবছে। আমি বারবার ওই জনগণ তো একটা বড় অংশ যেটি বলছিলেন, আপনি দেখুন, তারা তো সংস্কার চান, তারা চান সিস্টেমের পরিবর্তন। অবশ্যই সংস্কার তো আমরাও চাই। আমরা 31 দফা কিন্তু নতুন দিইনি, 24-এর পরে কিন্তু আমরা এই 36শে জুলাইয়ের পরের কিন্তু এই 31 দফা আমাদের না। এর আগের 30 দফা ম্যাডাম যেটা ঘোষণা করেছেন সেটাও কিন্তু নতুন না। কাজে সংস্কার তো অনেক কিছু লাগবে, সবাই আসলে আপনি সেই সংস্কারগুলো তো অবশ্যই আসবে। এবং আপনার, হ্যাঁ, আপনি একটা কথা বলতে পারেন যে আমি আপনাকে একটু এই জায়গায় একটু আগায়ে দিই আপনাকে। আপনি হয়তো বলতে পারেন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তো সেই সংস্কারগুলো হয়নি, সেটার জন্য আপনি ব্যবস্থা করেন, সেটার জন্য প্রস্তাব দেন যে এই জিনিসগুলো কার্যকর হতে হবে। সেই ব্যাপারে আপনার রাজনৈতিক ঐক্যমত নিয়ে আসেন, কিন্তু জনগণকে এম্পাওয়ার করতে হবে। জনগণ এম্পাওয়ার হলেই আমার মনে হয় আজকে যেটা আপনার দ্রব্যমূল্য বলেন, অস্থিরতা বলেন, সিন্ডিকেট বলেন, কিংবা এই চোরাকারবারি বলেন, কিংবা ভারতের এই দুঃসাহস বলেন, আমার মনে হয় সবকিছু সমাধান ওখানেই। আমরা জাতীয় ঐক্য এবং নির্বাচনের বিষয়ে আরো কথা বলবো, আমাদের একটা বিরতি নেবার সময় আছে। দর্শক, RICL TMX বার জনতন্ত্র গণতন্ত্রে আমরা একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে আরো কথা বলবো, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত। RICL TMX বার জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা কথা বলছি জাতীয় ঐক্য নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল JSD, আরও একবার স্বাগত জানাচ্ছি। ফজলে হুদা বাবুল রয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, আরও একবার স্বাগত ফজলে হুদা বাবুল আপনাকেও। আমরা জাতীয় ঐক্য নির্বাচন নিয়ে যে কথাগুলো বলছিলাম, যে মোটা দাগে আসলে রাজনৈতিক দলগুলোর যে ঐক্যের জায়গাটি আসলে প্রয়োজন, সেটি সার্বভৌমত্বের প্রশ্নে যেমন প্রয়োজন, তেমনি নির্বাচনের ক্ষেত্রে একটি গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রেও সেটি প্রয়োজন। মোটা দাগে যে বিষয়টি একটু জানতে চাইবো যে আমরা এই নির্বাচনকে ঘিরে, শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু নানাভাবে রাজনৈতিক দলগুলো একদিকে সহযোগিতার কথা বলছেন, অন্যদিকে চাপ তৈরি করছেন দ্রুত নির্বাচনের জন্য, অন্যদিকে তাদের সংস্কারের প্রয়োজনীয়তাটাও আসলে জরুরি। কেননা আমরা যদি আবারও সেই পুরনো সিস্টেমেই ফিরে আসি, রাজনৈতিক দলগুলো যেহেতু ইতিপূর্বে ব্যর্থ হয়েছেন, আমরা যেটি ব্যর্থই বলবো, সেক্ষেত্রে আসলে এই সংস্কারটাকে আপনারা আসলে আপনার দল থেকে আপনার যদি মতামত বলতেন যে কতটুকু সময় আসলে দিতে চান এবং সেটি সময়টা কতটুকু হলে মনে করেন যে আইডিয়াল সময়? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমরা শেখ হাসিনাকে আমরা পালাতে বাধ্য করেছি, শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু শেখ হাসিনার ব্যবস্থাপনা থেকে গেছে, অর্থাৎ ফ্যাসিবাদ পালিয়ে গেছে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থাপনাটা থেকে গেছে। এখন যে প্রশ্নটি আমাদের সামনে, সেটি হলো আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আমরা ফিরে যাব না, নতুন বাংলাদেশ গড়বার জন্য সেই শাসন ব্যবস্থা আমাদের সহায়ক না, বা সেটিতে ফিরে গেলে আমরা আবার একটি ফ্যাসিবাদী কায়দায় পড়ব। সেই জন্য আমাদের সংস্কারটা দরকার। এখন নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার অন্তকাল থাকবেন না, এটি যেমন সত্য কথা। আমাদেরকে একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারে ফিরে যেতে হবে। এটা কিন্তু আমরা দেখেছি যে বিএনপি বলেছিল যে ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ না দিলে তারা আন্দোলনে যাবেন, এই ধরনের কথাও। এইটা বিএনপি বলতে পারে, কিন্তু আমি যেটা বলতে চাই, বাবুল ভাই যে কথা বলছে, 90-এর আন্দোলনের পরে আমাদের তো এগ্রিমেন্ট ছিল না, আমরা 3 জোটের রূপরেখার কথা আমরা জানি, সেই রূপরেখা সেটা কি হয়েছে আমরা জানি, সেটি বাস্তবায়ন হয়নি। অর্থাৎ প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে হওয়ার পরে জনগণ
রক্ত দিবে, জনগণ আত্মহত্যা দিবে, আবার তারা যদি প্রতারিত হতে থাকে, আবার তারা প্রতারিত হয়। এবং 2024-এর এই আন্দোলনের যে নতুন বক্তব্যগুলো আছে, আমরা বারবার এই কথাগুলো, দেওয়ালের লিখনগুলো পড়ুন, সেখানে কি লেখা আছে। এই ছাত্র জনতা বলছে যে তারা আর পুরনো ব্যবস্থা ফিরে যেতে চায় না। তাহলে সেই ব্যবস্থাপনায় যদি ফিরে যেতে না চান, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আবু সাইদ মুগ্ধরা কেন রক্ত দিবে? সে তো কোনো রাজনৈতিক দলের সদস্য না, সেখানে আত্মহত্যা দিবে। আমি রাজনৈতিক দলের সদস্য, ক্ষমতা যেতে চাই, আমার আত্মহত্যা দেওয়ার লড়াই করবার যৌক্তিকতা আছে, কিন্তু তারা কেন করবে? এবং আমি ক্রেডিটটা নিয়ে নিব, রাজনৈতিক দল হিসেবে তাদের এই আন্দোলনের ক্রেডিটটা আমি নিয়ে নিব ক্ষমতায় এসে। সেই চেষ্টা আমাদের হয়েছে, আমরা সেটাও বিভাজন করতে চেয়েছি যে আমরা কতটা অংশীদার, কতটুকু অংশীদার। একটা গণ অভ্যুত্থান ছাত্র জনতার হয়েছে, আমরা সকলেই এটার অংশীদার, কিন্তু সেটার ভাগাভাগি হয়েছে। এগুলো জাতীয় ঐক্যের প্রশ্নে আমাদের পিছনের দিকে নিয়ে যায়। সেটি হচ্ছে যে আমি বিএনপির ভাই অলওয়েজ যে কথাটা বলছিলেন, ম্যাডাম খালেদা জি এর একটা উক্তি দিয়ে কথাটা বলতে চাই, যে উনি একসময় বলেছিলেন, আপনারা খেয়াল করবেন, উনি ওয়ান ডে ডেমোক্রেসিতে বিশ্বাস করেন না, উনি কথাটা বলেছেন। অর্থাৎ একটি নির্বাচন করবার মধ্যে দিয়ে একদিনের জনগণের ক্ষমতা প্রয়োগ করার একটা সুযোগ তৈরি হয়, কিন্তু সেই সুযোগটা জনগণ রাষ্ট্রের মালিক, সেটি যেন প্রতিদিন থাকবে, প্রতিদিন যেন সেটা উপলব্ধি করতে পারে, সেই জন্য যে ক্ষমতা কাঠামো, রাষ্ট্র কাঠামো থাকার দরকার, সেই কথার প্রেক্ষিতে উনি বলেছিলেন ওয়ান ডেমোক্রেসি উনি বিশ্বাস করেন না। আমরাও সেই কথাটা বলতে চাই যে একদিনের গণতন্ত্র, শুধুমাত্র একটি নির্বাচন, এবং এর মধ্য দিয়ে ক্ষমতার হস্তান্তর যেটা হয়, যেটি আমরা এই ভাষায় বলতে চাই যে ক্ষমতা রূপান্তর চাই। আর রূপান্তর করতে যদি হয়, হস্তান্তর নয়, শুধু রূপান্তর চাই। সেক্ষেত্রে কিছুটা সময় লাগলে, আপনার যদি কিছুটা সময় লাগে, আপনি যে ব্যবস্থাপনায় শেখ হাসিনা যে দুঃশাসন তৈরি করেছে, আমি আপনাকে একই ব্যবস্থাপনায় ওই আসনে বসিয়ে দেওয়ার পরে আপনি সেখান থেকে মুক্ত থাকবেন কিভাবে? এই নিশ্চয়তা কে দিবে? নিশ্চয়ই সেই সিস্টেমটাই এই জায়গায় আমাদের প্রয়োজনীয়তা, এই জায়গায় আপনাকে যদি কিছুটা সময় লাগে, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলসমূহ সেই ধৈর্যের পরিচয় দেওয়া উচিত, এবং সেই জায়গায় এই সংস্কারটুকু করি যাতে করে এই দায়টা রাজনৈতিক দলের কাঁধে যেন না আসে, সেই জায়গাটা চেষ্টা করা উচিত। এবং সেই লক্ষ্যে আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলের একটা ঐক্যমত্য তৈরি করা উচিত। অনেক ধন্যবাদ, অনেক চমৎকারভাবে বিষয়টি আপনি বললেন। আমরা ফজলে হুদা বাবুল আপনার কাছে এই প্রশ্ন রাখতে চাই যে আমরা কি আবারও একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবো? অর্থাৎ এই আন্দোলনের যে স্পিরিটের কথা আমরা বলছি, সেখানে রাতারাতি নির্বাচন দিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে আবার তাদেরও তো ব্যর্থ হওয়ার একটা সম্ভাবনা, সুযোগ থাকে যদি আমরা গোটা সিস্টেমের পরিবর্তন না আনতে পারি, যদি দুর্নীতি দূর করতে না পারি, যদি আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে না পারি। সেই চ্যালেঞ্জগুলো তো রয়েছে, কিন্তু বিএনপি আমরা দেখছি যে তারা নির্বাচনের রোডম্যাপ নিয়ে অনেক বেশি চাপ দিচ্ছেন, তারা আন্দোলনে যাবেন, এরকম কথা আমরা শুনেছি। এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। জি ধন্যবাদ। দেখেন, বিএনপি রোডম্যাপ চাচ্ছে। বিএনপি বলছে না যে আগামী ডিসেম্বরে নির্বাচন দেন, বিএনপি বলছে না যে এটা হচ্ছে ডিসেম্বর মাস, আগামী মার্চের মধ্যে নির্বাচন দেন। বিএনপি বলছে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। তো কারণ আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনার প্ল্যানিং কি? আপনার তো একটা প্ল্যান চার্ট থাকতে হবে। আপনি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে, যারা ফ্যাসিজমের অংশ ছিল, তাদের বিচার করবেন। আপনি কি কি সংস্কার করবেন সেগুলোর একটা রোডম্যাপ দিবেন। আপনি যে সংস্কারের যে উপকমিটিগুলো করেছেন, তাদের রিপোর্ট কতদিনের মধ্যে দেওয়ার কথা, সেই রিপোর্টের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কিছু সংস্কার আগে থেকে দেয়া আছে, এবং কিছু বিষয়ে সবাই ঐক্যমত এই দেশের, তাদের সাথে বসে আপনি যদি দেখেন যে হ্যাঁ আমার 20টা সংস্কার প্রস্তাব এসেছে দেশের, 20টার মধ্যে দেখা গেছে যে 10টা প্রস্তাব অলরেডি বিভিন্ন রাজনৈতিক দলেরই নিজস্ব প্রস্তাব, তো সেটাতে আপনি একমত হয়ে গেলেন। এরপর বাকি কয়টা থাকলো? আরও 10টা থাকলো। এই 10টার মধ্যে হয়তো দেখা যাবে যে হ্যাঁ কিছু রাজনৈতিক দল এটার অ্যাকসেপ্ট করছে, কিছু করছে না, সেটা নিয়ে তাদের সাথে আপনি আলোচনা করে একটা মধ্যপন্থায় আসেন। আর যেগুলোর নিয়ে, যে সংস্কারগুলো নিয়ে রাজনৈতিক দল বলবে যে না এটা দীর্ঘকালীন প্রক্রিয়া, লেট আস ডু ইট আফটার দ্যাট। দেখুন আজকে কিন্তু দেশে যে অরাজকতা, এটা আমি গ্রামে রাজনীতি করি, আমি দেখছি একটা হাই স্কুলে একটা শিক্ষক দীর্ঘদিন থেকে টিচিং প্রফেশনে আছে, হোক সে আওয়ামী লীগের দ্বারা রিক্রিট, কিন্তু একটা ওই তথাকথিত ছাত্র, যে একটা ছাত্রের প্রথম বৈশিষ্ট্য কি? তার বই থাকবে, তার ক্লাস থাকবে, তার পড়ালেখা থাকবে, তার তো বেসিক দায়িত্ব কি? অধ্যয়নই ছাত্র জীবনের একমাত্র প্রশ্ন। ছাত্র নং অধ্যয়নং তপন,
আন্দোলনে দেখেন 69 এটা কিন্তু ছাত্র আন্দোলন না। একটা জিনিস আপনাকে স্বীকার করতেই হবে, এটা কিন্তু ছাত্র আন্দোলন ছিল না, এটা ছিল ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন। আর যে আন্দোলনটা আমি বলি, এই আন্দোলনটা মূলত মিডিয়ায় অনেক ক্ষেত্রেই এটা ছিনতাই করা হয়। এই আন্দোলনের জন্য বিএনপি সহ সমমনা দলগুলা যে যুগপৎ আন্দোলন করে আসছিল, তারই ফসলের একটা পর্যায়ে এসে সেই এক দফায় আমরা অবশ্যই ছাত্রদেরকে স্যালুট করি। এরা ছাত্র দলের অনেক ছেলে নিহত হয়েছে, বিএনপির অনেক লোক গুম হয়েছে। এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন আমি বলতে নারাজ, এটা হচ্ছে ছাত্র জনতারই বলা হয়েছে। সেটাই যদি বলা না হয়ে থাকে তাহলে আমি বলতে চাই যে এই আন্দোলনের এক দফা ছাত্রদের আন্দোলন কিন্তু ছিল কোটা বিরোধী আন্দোলন, এক দফা আন্দোলন ছিল রাজনৈতিক নেতৃত্বের। কাজে আমার মনে হয় রাজনৈতিক নেতৃত্বের উপরই দেশের ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা এবং তাদের সঙ্গে নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকারের চলা। নিশ্চয়ই আপনারা দ্রুত ক্ষমতা যেতে যাচ্ছেন, সেটাও আসলে কখনো কখনো পরিষ্কার হচ্ছে, মানুষ বুঝতে পারছেন। সেই বিষয়ে আপনার উত্তর নেব। আমরা আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, RICL TMX বার অনুষ্ঠানে আমরা আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, আরো একবার স্বাগত RICL TMX বার জনতন্ত্র গণতন্ত্রে। আমরা কথা বলছি জাতীয় ঐক্য নির্বাচনে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে সংক্ষেপে বলবো। আমরা শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনার কাছে জানতে চাইবো জাতীয় ঐক্য নির্বাচনের বিষয়ে। এখন আসলে আমাদের এই গণঅভ্যুত্থানের সম্ভাবনা কাজে লাগাতে হলে আমাদের করণীয় আসলে কি? আমি এক কথাই বলতে চাই যে জনগণ বারবার প্রতারিত হয়েছে। এই জনগণ যেন আর ভবিষ্যতে প্রতারিত না হয়, সেই জন্য বাংলাদেশের সকল দায়িত্বশীল রাজনৈতিক দল, সকল মহলের কাছে এই আবেদন থাকবে যে একটি নতুন বাংলাদেশ তৈরি করবার জন্য যে পথনকশা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, সেটি করবার জন্য সেই সুযোগটা করে দিয়ে, এবং আমরা যেহেতু কোনো রাজনৈতিক দল পতিত ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরতে চাই না, ফ্যাসিবাদী শাসক হতে চাই না, সুতরাং নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা, নতুন রাজনৈতিক চুক্তিনামার মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশটা করতে চাই। এবং সেই লক্ষ্যে আমাদের যে জায়গায় ঐক্যমত্য তৈরি করবার দরকার, সেই ঐক্যমত্যটা আমরা সকলে মিলে তৈরি করি। তা না হলে আমাদের এই রক্তদান, আমাদের এই ত্যাগ বৃথা যাবে, এবং সেটি আগামী দিনে আমাদেরকে সেজন্য পস্তাতে হবে। অনেক ধন্যবাদ শহীদুদ্দিন মাহমুদ স্বপন, একেবারে সংক্ষেপে বলেছেন। ফজলে হুদা বাবুল, আপনার কাছেও একই প্রশ্ন। আমরা আসলে যে আকাঙ্ক্ষা থেকে এই যে আন্দোলন, সেই আকাঙ্ক্ষার জায়গায় যেন পৌঁছাতে পারে, আমরা যেন ব্যর্থ রাষ্ট্রে পরিণত না হয়, সেই জাতীয় ঐক্যটা আমরা চাই। বিএনপির কাছ থেকেও সেই বক্তব্যটা আমরা শুনতে চাই। হ্যাঁ, বিএনপি অবশ্যই বিশ্বাস করে যে আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই আমরা এই দেশ হোক। যেভাবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আন্দোলনগুলো হয়েছে, সেটা আপনি একা মুক্তিযুদ্ধ বলেন, আর 90-এর গণ অভ্যুত্থান বলেন, আর 24-এর আন্দোলন বলেন, সব কিছুর মধ্যেই জাতীয় ঐক্য ছিল। এবং আমরা দেশের জন্য, বাংলাদেশের জন্য আমার দলের সেই গানের কলি দিয়ে বলতে চাই যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, বাংলাদেশ সবার আগে থাক, এই ঐক্যমতে হোক, আমরা সেরকম একটাই বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ জানাই ফজলে হুদা বাবুল এবং শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূর্ণ হোক সেই প্রত্যাশায় আজকের RICL জনতন্ত্র এখানে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন অতিথি নিয়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।